স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে আজও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। এছাড়া সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত গুলিস্তান মাজার এলাকায় সড়কের এক পাশ বন্ধ করে চলে বিক্ষোভ। কাল আবারও চলবে ব্লকেট কর্মসূচি। এদিকে রাজপথের উত্তাপ গড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বিষয়টি নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপি নেতা ইশরাক একের পর এক পোস্ট দিচ্ছেন ফেসবুকে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা পঞ্চম দিনে নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। মূল ফটকে তালা ঝুলিয়ে নগর ভবনের সব সেবা বন্ধ করে দিয়ে চলে ব্লকেট কর্মসূচি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতিকৃতি হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা, দাবি করেন পদত্যাগের। সোমবার সকাল থেকেই ব্যানার ফেস্টুন নিয়ে নগর ভবনের সামনের সড়কে জড়ো হন ইশরাক সমর্থকরা। প্রধান ফটক আটকে ট্রাকের উপর সাউন্ড সিস্টেমে গানের আসর বসান তারা। এছাড়া সকাল 10টা থেকে বিকাল 4টার আগ পর্যন্ত গুলিস্তান মাজার এলাকায় সড়কের এক পাশ বন্ধ করে চলে বিক্ষোভ। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সরকারের বিলম্বকে উদ্দেশ্যমূলক বলছেন তার সমর্থকরা। ইঞ্জিনিয়ার ইশরাককে যদি শপথ গ্রহণ না করায় তাহলে আমরা এর চেয়ে কঠিন আন্দোলনের নামবো। যতদিন পর্যন্ত আমাদের মেয়রকে বুঝায় না দেবে ক্ষমতা, ততদিন আমরা থাকবো। দাবি মানা না হলে ব্লকেট কর্মসূচির মাধ্যমে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। অবিলম্বে যদি শপথ না নেওয়া হয় তাহলে আমরা এই ব্লকেট প্রোগ্রাম আরো বিস্তৃত করবো ইনশাল্লাহ। এই ব্লকেট প্রোগ্রাম সচিবালয় পর্যন্ত ছড়িয়ে যাবে এবং দেশের সারা ঢাকা শহরের মানুষ এতে ভোগান্তি হবে। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, আইনি জটিলতা নিরসন না করে মেয়রের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে, হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপি নেতা ইশরাক হোসেন পাল্টাপাল্টি অবস্থান নিচ্ছেন। এক ফেসবুক পোস্টে ইশরাক বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তি অন্তরে ক্ষমতার লোভ লালন করছেন। আর উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন, আওয়ামী লীগ আমলের অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। আজ কালের মধ্যে ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা না করলে চলমান আন্দোলন বৃহত্তর রূপ নিতে পারে। সিলেটে এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই না যে আমরা দাসখত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য। আমি আহ্বান করছি, অতি অল্প সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন করতে হতে পারে। বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে আপোষ নয়, বরং কেউ আপোষ করতে গেলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরুর অভিযোগ, নির্বাচন না দিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে সরকার। জাতীয় প্রেস ক্লাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর শীর্ষক আলোচনা সভা। সবাই অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আপনাকে সরকারে বসিয়ে দিয়েছি মানুষের কথা শোনার জন্য, জনগণের কথা শোনার জন্য, গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জনপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তরের জন্য। নতুন কাউকে সমর্থন দিয়ে তাদেরকে সংগঠিত করার জন্য নয়। প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কেন ডিসেম্বরের নির্বাচন নয় তা পরিষ্কার করার দাবি জানান।
আর যেটা সম্ভব না সেটা পরবর্তী পার্লামেন্টে আমরা উপস্থাপন করার জন্য তাহলে আপনি নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? এদিকে রাজধানীতে অপর এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু বলেন, নির্বাচন না দিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশটাকে সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে, এবং সিগন্যাল হচ্ছে কি দেশটা একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। সেটা বাজেট বলুন, আপনি ইকোনমিক পলিসি বলুন, কিছু তো কাজ করবে। আমাদের তো ইকোনমিক পলিসি আছে, অন্য পার্টির। দেশের অর্থনৈতিক উন্নয়ন, বিদেশি বিনিয়োগ সহ সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। লুটেরাদের কাছ থেকে জব্দ করা অর্থ ও অবরুদ্ধ শেয়ারের ব্যবস্থাপনায় একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তহবিল থেকে ব্যাংক থেকে লুট হওয়া অর্থ আমানতকারীদের ফেরত দেওয়া হবে, আর বাকিটা দরিদ্রদের কল্যাণে ব্যয় হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। 5ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে লাখ লাখ কোটি টাকা পাচারের ঘটনা। বিভিন্ন তদন্তে বিগত আমলের প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী, এমপি, ব্যবসায়ীদের বিরুদ্ধে উঠে এসব পাচারের অভিযোগ। বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি সহ কয়েকটি সংস্থা মিলে সমন্বিত তদন্ত চালিয়ে যাচ্ছে। জব্দও করা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সোমবার পাচার করা অর্থ পুনরুদ্ধারের অগ্রগতি বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, লুটেরাদের জব্দ অর্থ ও অবরুদ্ধ শেয়ারের ব্যবস্থাপনায় একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা, যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো, আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক রিলেটেড অ্যাক্টিভিটি, সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে। এ সময় লুট হওয়া বিপুল অর্থ জব্দ করার তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অ্যাটাচমেন্ট হয়েছে স্থাবর সম্পত্তি, সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়, আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758.7 কোটি টাকা আর কি। বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে $164.03 মিলিয়ন। এছাড়া গভর্নর জানান, আদালতের মাধ্যমে নগদের নিয়ন্ত্রণ নিয়ে অপরাধীরা প্রমাণ মুছে ফেলার চেষ্টা চালাতে পারে। মানি ক্রিয়েশনের ক্ষমতা একমাত্র বাংলাদেশ ব্যাংকেরই আছে, তারা করেছে, এবং ইট ইজ অ্যাবসলিউটলি পজিটিভলি ইললিগ্যাল, এবং সেই জন্যই আমরা বলছি তারা প্রতারণা করেছে, তারা জালিয়াতি করেছে। বর্তমান সরকারের সময়েই তহবিল গঠন করে আমানতকারীদের অর্থ ফেরতের প্রতিশ্রুতিও দেন গভর্নর, যাতে আমাদের ব্যাংকিং খাত আবার ঘুরে দাঁড়াতে পারে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর ভাটারা থানা শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কারাগারে। পুলিশের প্রতিবেদনের পর 22 মে শুনানির দিন ঠিক করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সুনির্দিষ্ট কারণেই গ্রেপ্তার করা হয়েছে চিত্রনায়িকাকে। আর নুসরাত আইনি প্রতিকার পাবেন এমন আশা প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন সংস্কৃতি উপদেষ্টা। ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া অভিনয়ে সাধারণের মন জয় করতে পারলেও আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকায় ব্যাপক সমালোচনার কেন্দ্রেও ছিলেন তিনি। কড়া পুলিশি পাহারায় সোমবার সকালে তাকে নেওয়া হয় সিএমএম আদালতে। শুনানির সময় নুসরাত ফারিয়াকে অনেকটাই বিমর্ষ দেখা যায়। শুনানির পুরোটা সময় ছিলেন নিশ্চুপ, দু একবার চোখের পানিও মুছলেন। শুনানির পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তার ও মামলার বিষয় নিয়ে কথা বলেন আইনজীবী। এই মামলাগুলোতে আমাদের অনেক আসামি, সব আসামি কিন্তু এখনো আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে তদন্ত করে যাদের বিষয়টাকে তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি। পরবর্তীতে আমরা তদন্ত করে দেখলাম যে সেইটার সঙ্গে তার যে অভিযোগটা সম্পৃক্ত, এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নুসরাত ফারিয়ার আইনজীবী। আমার মক্কেল উনি দেশেই ছিলেন না, কানাডায় অবস্থান করছিলেন, এবং আমরা সেই সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশে অবস্থান করেও তথ্য প্রযুক্তির মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রাখা যায়, যা তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে।
তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে, যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। এদিকে ঘটনাকে বিব্রত আখ্যা দিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, তিনি বিশ্বাস করেন নুসরাত ফারিয়া আইনি প্রতিকার পাবেন। আর গণমাধ্যমের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সুনির্দিষ্ট কারণেই গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রীকে। না, গতকালে ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। 6 দিন অতিবাহিত হলেও সাম্য হত্যার আসামিদের ধরতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রদল। এ সময় ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল শেষে এসব কথা বলেন তিনি। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, কেন্দ্রীয় মসজিদ, মধুর ক্যান্টিন, হলপাড়া হয়ে উপাচার্য ভবনে গিয়ে শেষ হয়। জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেন সাম্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে হত্যা করা হয়েছে, কিন্তু হত্যাকারীদের বিচারে সঠিক পদক্ষেপ গ্রহণ না করে উল্টো বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে বলে দাবি ছাত্রদলের। ভারত ও পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় বসবাস মানে এক অনিশ্চিত জীবন, যেখানে সবসময় লেগে থাকে সংঘাত, সংঘর্ষ। প্রকাশ্য সংঘাতের মাঝে টিকে থাকতে হয় বাসিন্দাদের। কাশ্মীরের পেহেলগাম হামলার পর 2 পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ক এখন খাদের কিনারায়। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হামলার পর 2 বৈরী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্ক ভয়াবহ যুদ্ধের প্রান্তে এসে দাঁড়ায়। হামলা পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এখন চলছে যুদ্ধবিরতি। এই পরিস্থিতিতে সীমান্তের নিয়ন্ত্রণ রেখার দুপাশের বাসিন্দাদের দিন পার করতে হচ্ছে চরম আতঙ্কে। দুপাশের গোলাবর্ষণে সেখানকার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর জীবন পড়েছে অনিশ্চয়তায়। ভারত অংশে অন্তত 16 জন এবং পাকিস্তানে 40 জনের প্রাণহানি ঘটেছে। এদিকে কানাডায় বসবাসরত পাকিস্তানি লেখক আনাম জাকারিয়া বিবিসিকে জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখায় বসবাসরত পরিবারগুলোকে ভারত ও পাকিস্তানের খেয়াল খুশি এবং দুদেশের মধ্যকার উত্তেজনার শিকার হতে হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে 3323 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে 440 কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত প্রায় 2400 কিলোমিটার বিস্তৃত। প্রথম ভারত পাকিস্তান যুদ্ধের পর 1949 সালে যুদ্ধবিরতি রেখা হিসেবে নিয়ন্ত্রণ রেখা শুরু হয়। কাশ্মীরের মধ্য দিয়ে উভয় দেশের নিয়ন্ত্রণ রেখা বিশ্বের সবচেয়ে সামরিক সীমানাগুলোর একটি। সংঘাত লেগেই থাকে এখানে। 2021 সালের যুদ্ধবিরতির চুক্তির পর 2 প্রতিবেশীর মধ্যে নিয়ন্ত্রণ রেখায় যে ক্ষীণ শান্তি বজায় ছিল, সাম্প্রতিক সংঘর্ষের পর তা মুহূর্তেই ভেঙে যায়। তবে ভারত পাকিস্তান সীমান্তে সহিংসতা নতুন কোনো ঘটনা নয়। 2003 সালের যুদ্ধবিরতি চুক্তির আগে 2001 সালে 4134 বার এবং 2002 সালে 5767 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছিল ভারত। পাকিস্তান কো আগর বাঁচনা হ্যায়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।